বাংলাদেশের থেকে ইকুইপমেন্টের দিক থেকে বেশি এগিয়ে আমাদের ভারতের সেনাবাহিনী। তবে একটা জায়গায় আমাদের ভারতের বাহিনীগুলো বাংলাদেশের বাহিনীর থেকে অনেকটা বেশি পিছিয়ে। দেখুন, সেনাবাহিনীদের কাজ হচ্ছে যুদ্ধ করা, ঠিক আছে? আর সেই যুদ্ধের দিক থেকে, সেই যুদ্ধের জ্ঞানের দিক থেকেই বাংলাদেশের সেনাবাহিনী অনেক বেশি এগিয়ে এবং আমাদের ভারতের সেনাবাহিনী অনেকটাই পিছিয়ে। এখন হয়তো অনেকেই বলছেন, কি বলছেন এগুলো, আপনি পাগল নাকি? আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে মিশন পরিচালনা করে। হ্যাঁ, এবং লাইভ ব্যাটেলে তারা অংশগ্রহণ করে। তাই সরাসরি যুদ্ধের যে জ্ঞানটা, সেটা আমাদের ভারতীয় বাহিনীগুলোর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক বেশি। হ্যাঁ, ভিউয়ার্স, আজকে আমি ইনফরমেটিভ বাংলা ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেশি ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্স, কোন যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, স্বল্প সরঞ্জাম দিয়েই উচিত জবাব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, কোথায় উচিত জবাব দিয়েছে জানেন? বসনিয়াতে। ভিউয়ার্স, বাংলাদেশের সেনাবাহিনী বসনিয়াতে শান্তিরক্ষা মিশনে গিয়েছিল এবং সেখানে স্বল্প সরঞ্জাম দিয়ে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী জয়ী হলো, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিত বিষয়টা জেনে আসি যে কিভাবে স্বল্প সরঞ্জাম দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী বিজয়ী হল। Let's get start. Right. How is the morale of the Bangladeshi troops there in Bihar? Very, very good indeed. Very good. They are in a very high state of morale. I think they are in very good morale. Right. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বসনিয়ার যুদ্ধ ছিল গত 90-এর দশকের সবচাইতে বড় ট্র্যাজেডি, যার বলি হয়েছিল মুসলিমরা। আর এই মুসলিম গণহত্যা চালিয়েছিল সার্ব বাহিনী। 1992 সাল থেকে 1995 সালের ডিসেম্বর পর্যন্ত চলা এই গণহত্যায় লক্ষাধিক মুসলমান নিহত হয় সার্বদের হাতে। 1992 সালে স্বাধীনতা লাভ করার পরে বর্বর সার্ব বাহিনী বিনা বিচারে লক্ষাধিক বসনিয়ান মুসলিমদের হত্যা করে। সেই বছরেই জাতিসংঘ ন্যাটোর একটি ইউনিটকে সেখানে শান্তিরক্ষা মিশনে পাঠায়, কিন্তু সার্বদের আক্রমণের সামনে তারা বেশি দিন টিকতে পারেনি। 1993 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বসনিয়ার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রাথমিকভাবে কয়েকজন অফিসারকে রেকি করার জন্য আশেপাশের এলাকায় পাঠানো হয়। কিন্তু প্রাথমিকভাবে যে টিমটি বসনিয়ায় পাঠানোর কথা ছিল, সেটিকে কুয়েতে পাঠানো হয় অপারেশন কুয়েত পুনর্গঠনের অধীনে। 1994 সালে বসনিয়ার পরিস্থিতি আরও খারাপ হলে এশিয়ান কয়েকটি মুসলিম দেশ বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া থেকে জাতিসংঘের অধীনে সেনা প্রেরণের উদ্যোগ নেওয়া হয়। জাতিসংঘের তরফ থেকে ডিপ্লয়মেন্টের মাত্র 45 দিন আগে চিঠি দিয়ে একটি মেকানাইজড ইনফ্যান্ট্রি পাঠানোর জন্য প্রস্তুত করতে বলা হয়। তবে তখন সেনাবাহিনীর সেরকম এপিসি বা সরঞ্জাম ছিল না। এছাড়া সেখানে প্রচণ্ড শীত ছিল, আর সেনাবাহিনীর শীত প্রধান দেশে অপারেশন চালানোর এক্সপেরিয়েন্স, ড্রেস, অস্ত্র এসব কিছুই ছিল না। এজন্য জাতিসংঘ পূর্ব জার্মানি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, ড্রেস এবং অস্ত্র এসব সরবরাহ করা হয়। 1994 সালের সেপ্টেম্বরে বাংলাদেশি কন্টিনজেন্ট বসনিয়ার শহর বিহাচে প্রবেশ করে, যেখানে ছিল একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি ওয়ার্কশপ ইউনিট, লজিস্টিক ইউনিট, মেডিকেল ও সিগন্যাল ইউনিট। তবে ডিপ্লয়মেন্টের পরে বাংলাদেশ সেনাবাহিনী ভয়ানক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল। প্রচণ্ড শীত, বিরূপ আবহাওয়া, সার্বদের থেকে কম অস্ত্র সরঞ্জাম, রসদ সমস্যা এর মধ্যে অন্যতম। 1994 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে ফেলে সার্বরা এবং ট্যাঙ্ক, কামান, এপিসি, এটিজিএম দিয়ে আক্রমণ শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনী নিজ অবস্থান ত্যাগ করেনি, বরং সীমিত সরঞ্জাম দিয়েই জবাব দেয় সার্বদের। এরপর একটা বিষয় কি বুঝতে পেরেছেন? মানে তাদের তো শীত প্রধান দেশ, মানে তুষার পড়ছে এই অবস্থায়, মানে এই জায়গায় যুদ্ধ লড়ার কোনো অভিজ্ঞতাই নেই মানে বাংলাদেশ সেনাবাহিনীর, এবং তার উপর তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জামও নেই, তারপরও তারা পিছু হাঁটেনি। ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
জোট এয়ার স্ট্রাইক করলে সার্বরা পিছু হটে। উক্ত সংঘর্ষে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ইসমাইল শহীদ হন এবং 3 জন গুরুতর আহত হন। 1995 সালে আবারও সার্বদের অবস্থানে পজিশন নেওয়ার সময়ে সার্বদের তীব্র আক্রমণের শিকার হয় বাংলাদেশ, তবে তারপরেও পিছু হটেনি তারা। পরে সার্বদের স্থাপনার ওপর ন্যাটো ভয়াবহ এয়ার স্ট্রাইক শুরু করে। মূলত সার্বরা রাশিয়ান স্যাম দিয়ে সেই সময়কার বিশ্বের প্রথম স্টেলথ বোম্বার F-117 নাইটহককে শুটডাউন করলে আমেরিকা রেগে যায় আর এয়ার স্ট্রাইক শুরু করে। এতেই সার্বরা পিছু হটে ও বসনিয়া পুরোপুরি স্বাধীন হয়। বসনিয়াবাসী এবং বিহাজবাসীরা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর এই অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে। ভিডিওতে ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর Right. Our good wishes to you and may God bless you all. Thank you. Thank you very much. বাংলাদেশি জনগণ সেনাবাজি এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন। সত্যি বলতে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর পুরোপুরি অবাক। আসলে যুদ্ধক্ষেত্রে সব থেকে বেশি ম্যাটার করে হচ্ছে সাহস। হ্যাঁ, আপনার কাছে যদি পৃথিবীর সব থেকে বেশি পাওয়ারফুল ওয়েপন্সও থাকে, যদি আপনার ভেতরে সাহস না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকে। হ্যাঁ, তাই সব থেকে বেশি প্রয়োজন সাহস। বাংলাদেশের সেনাবাহিনী তাদের কাছে কম ইকুইপমেন্ট, তবে তাদের মনে দৃঢ় বিশ্বাস, ঠিক আছে, এবং তারা প্রশিক্ষিত, তাই তারা পিছু হাঁটেনি। হ্যাঁ, পরবর্তীতে এয়ার স্ট্রাইক চালিয়ে তাদেরকে হেল্প করেছে ন্যাটো, তবে ল্যান্ডে কিন্তু তারা তাদের অবস্থান একদম ঠিকঠাকভাবে রেখেছে। আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং সত্যি বলতে খুবই অবাক হয়। হ্যাভ ভিউয়ার্স, আর এই দিকটা থেকে বাংলাদেশের বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী খুবই এগিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীর থেকে। হ্যাঁ, কারণ তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে, যুদ্ধ করছে, অভিজ্ঞতা অর্জন করছে। তো ভিউয়ার্স, এই বিষয়টাকে নিয়ে অবশ্যই 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 অ্যাপ্রিসিয়েট করতে হয় তাদেরকে। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখলেন, তো আপনার ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।